এটা হলো রামপুরা গ্রাম। যেই গ্রামে অনেক গ্রামবাসীরা বসবাস করে, কিন্তু এই গ্রামে সন্ধ্যা হতে না হতেই নেমে আসে একটা বড় কাল। যেই কাল হচ্ছে সন্ধ্যা হতে না হতে গ্রামের কেউই আর এক পাও ঘরের বাইরে বের হয় না। কারো যদি একান্ত দরকার হয় তাও সেই দিন রাত্রেও থেকে যায়, সকাল না হওয়া পর্যন্ত সেইখান থেকে আর বের হয় না। কেননা বহুদিন আগে চাঁদনি রাতের আলোয় রামলাল ফিরছিল সে শহর থেকে তার স্ত্রী এবং ছেলে মেয়েদের জন্য কিছু কেনাকাটা করে। সে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তো সেদিন আর কি সে একাই ছিল, আর তার সাথে কেউ ছিল না। সে ওই গ্রামের পথ দিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে রামলালকে কে যেন তাড়া করে। রামলাল আবার দ্রুত করে দৌড়তে দৌড়তে পালাতে থাকে। এখন রামলাল, তারপর থেকে রামলালের যে কি হয়েছে রামলালের কথা আর কেউ বলতে পারে না, কেউ জানেও না রামলাল কোথায় আছে। তারপর থেকে এই গ্রামে অভিশাপ নেমে আসে। এরপরে আর কেউ কোনো সময়ের জন্য বের হয় না। এ হলো মানিক। সে শহরেই থাকে। তার অনেক দিন যাবৎ মামা বাড়ি আসবে আসবে বলে আসা হয় না, তাই আজকে মামা বাড়িতেই যাচ্ছে। তো মামা বাড়িটাও সেই ভূতুরেই গ্রামটা। মানিক অনেকবার শুনেছে এই ভূতের কথা, কিন্তু মানিক বিশ্বাস করতো না। যাই হোক, আমরা মানিকের কাছ থেকে শুনি যে মানিক কি বলতে বলতে যাচ্ছে। আজকে অনেক দিন পর মামা বাড়িতে যাচ্ছি বেড়াতে। আর এই বেড়ানোটা অনেক দিন যাবৎ বলছিলাম মনে মনে যে মামা বাড়িতে বেড়াতে যাব। অনেক দিন যাওয়া হয় না, তাই আজকে ফ্রি ফায়ার সময় পেলাম, তাই চলে আসলাম মামা বাড়িতে বেড়াতে। গ্রামটা দেখতে অনেকই সুন্দর, কিন্তু বুঝতেছি না ব্যাপারটা, গ্রামে কোনো লোকজন দেখতেছি না। এটা অদ্ভুত একটা ব্যাপার। যাই হোক, দেখি মামা বাড়িতে গিয়ে মামার সাথে বিষয়টা নিয়ে কথা বলি। কথা বলতে বলতেই মানিক তার বাড়ির সামনেই চলে আসলো মামা বাড়ির কাছে। আর মামা বাড়িতে এসেই মামা মামা বলে মানিক ডাকতেছিল তার মামাকে। মামা, আরে ও মামা, কোথায় গেলে? তোমাদের ব্যাপার কি? কাউকেই তো দেখতেছি না। মামি, তোমরা কোথায়? বাইরে এসো, দেখো আমি এসেছি তোমাদের কাছে বেড়াতে। আরে ওই তো আমার বাইক নিয়ে চলে এসেছে। দেখো, আমি বলছিলাম না কিছুদিন যাবত তোমাকে যে আমার বাইক নিয়ে আসবানে শহর থেকে, কিন্তু আমার বাইক নিয়ে তো আসছে। ওকে তো আগেও কয়েকবার বারণ দিছিলাম যে আমাদের এই গ্রামটা তেমন একটা সুবিধার না। তারপরে যেহেতু ছোট মানুষ আসছে, দুদিন বেড়াবে, বেড়াতে আবার চলে যাবে। তুমি ওকে একটু সবসময় নজরে নজরে রেখো, ঠিক আছে? ওই যে ডাকতেছে, দেখি যাই, বাইক নিয়ে আসছে, বাইক নিয়ে সাথে একটু কথা বলি। মামা, কি ব্যাপার? তোমাদেরকে এত ডাকাডাকি করতেছি, তারপরও তোমরা কোনো আওয়াজ দিতেছো না, ব্যাপারটা কি? তোমাদের তো কোনো পাত্তাই নেই না কি? তোমার বাইক নিয়ে আসে যাতে তোমরা খুশি হও নাই, সেই জন্য বেরোতে চাচ্ছ না ঘর থেকে, কিংবা আমার ডাকও শুনতেছে না। তাহলে মামা আমি চলে যাই, বরঞ্চ সেটাই মনে হয় ভালো হবে। আরে আরে বাইক নিয়ে তুই চেতেছিস কেন? উত্তেজিত হইস না, তুই রাখ। আমার কথাটা শোন, আমি ঘরেই ছিলাম, তুই ডাক দিতে না দিতেই আমি চলে আসছি তোর কাছে। তুই উত্তেজিত হইস না, আমার কথাটা শোন। আর শোন মনোযোগ দিয়ে, এখন অনেক দূর থেকে আসছি, তুই ঘরে চল, আগে ঘরে চল, তারপরে নয় তোর সাথে ভালো মন্দ কথাবার্তা বলবো। আরে মামা, তুমি যাই বলো না কেন, দেখো তোমার বাইক নিয়ে অনেক দূর থেকে কষ্ট করে আসছে শুধু মামা বাড়ি বেড়াতে, তাই তোমরা তা না করে বাইক নিয়ে আসছে কি দেখি। এখন যাই হোক মামা, তুমি আর কথাটা বলছো, চলো যাই, আগে ঘরের ভিতরে যাই। তা মামি কোথায়? মামিকে যেন দেখতেছি না, চলো আগে ঘরে যাই। এরপর ঘরে আসার পরে ভাগ্নে মামা দুজনে খাটের উপর বসে, এরপর মামা ভাগ্নেকে বলতে লাগলো, শোন ভাগ্নে, তোকে আমি একটা কথা বলি। তুই তো আসছিস শহর থেকে, এখন তো তোর কাছে কিছুই মনে হবে না। এই গ্রামের অবস্থা তেমন একটা ভালো না। এই গ্রামের
রাত্রে হওয়ার কি সন্ধ্যা হওয়ার সাথে সাথেই মনে কর গ্রামের সমস্ত লোকজন দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে থাকে। তুই যেন সন্ধ্যার পরে আর ঘরের বাইরে না বের হোস, সেটাই তোর পক্ষে ভালো হবে। মামা এতক্ষণ যা বলতেছিলে খুবই ভালোই ছিল, তো এখন আবার কি নিষিদ্ধ করতেছো? শহর থেকে আসছি গ্রামে, যেন একটু ঘোরাফেরা করব, গ্রামের বন জঙ্গল দেখব। তা নয় মামা, তুমি আমাকে বলতেছো যে ঘরের বাইরেই সন্ধ্যার পরে বের হব না। তাহলে আমি আসলাম কি করতে তোমাদের গ্রামে? তোমাদের গ্রামে এসে তো আমার কোনোই লাভ হলো না, বরঞ্চ আমার শহরে থেকে যাই ভালো ছিল। দেখ ভাগ্নে, তুই আমার কোনো কথায় রাগ করিস না, আর আমার কথাটা তুই একটু শোন। এরকমের করিস না, তোকে দরকার পড়লে আমি কালকে সকাল থেকে সারাটা দিন ঘোরাবো, তারপরও তুই সন্ধ্যার সময় যেন বের না হইস। কেননা কিছুদিন আগে এক লোক শহর থেকে আসার পথে সে নিখোঁজ হয়ে গেছে। তারপর থেকেই আমাদের এই গ্রামটা অভিশাপ লেগেছে। এই গ্রামে যদি কেউ সন্ধ্যার পরে বের হয়, সে আর ফেরত আসে না। আর কিংবা সে মরদেহ পাওয়া যায় নদীর পাশে, জঙ্গলের ভিতরে, এরকমের চলতেছে। তাই আমি তোকে সাবধান করতেছি যে তুই মনের ভুলেও আর সন্ধ্যার পরে ঘরের বাইরে যাবি না। আমরা তো সন্ধ্যার পরে দরজা লাগিয়ে দিয়ে ঘুমিয়েই পড়ি। হ্যাঁ, ঠিক আছে মামা, কি আর করার। গ্রামে আসছিলাম ঘুরতে, এখন আর ঘোরা হবে না হয়তো। যাই হোক মামা, আজকে না তোমার কথা মেনে নিলাম, কালকে কিন্তু তুমি আমাকে সমস্ত গ্রাম ঘুরিয়ে দেখাবে। আর হ্যাঁ, মামিকে তো দেখতেছি না, মামি কোথায়? মামি মামি করছো কেন? মামি আর কোথায় থাকবে, মামি তো এখানেই আছে। নতুন নতুন মেহমান আছে আমাদের বাড়িতে, তাদের আপ্যায়ন করতে হবে না? তার জন্য লাড্ডু বানাতে গিয়েছিলাম, এই নাও লাড্ডু খাও, খেয়ে এবার আমাকে উদ্ধার করো তো। এ হলো মানিকের মামি, যার নাম রূপা। কিন্তু রূপা যতটা খুশি হওয়ার কথা মানিককে দেখে, তার থেকে বরঞ্চ বেশি রাগ হচ্ছে তার শরীরে। কেন জানি না এতটা রাগ কোনো মামি কোনো ভাগ্নির উপরে রাগ করে থাকতে পারে। তারপরও মানিক তার মামিকে শান্ত করার জন্য বলল, আরে এই তো মামি, কেমন আছেন আপনি? ভালো আছেন? আর হ্যাঁ, আপনি রাগ করতেছেন কেন আমাকে দেখে? আমি আপনার সাথে আবার কি করলাম? কোনো বেয়াদবি করেছি নাকি আপনার সাথে? আপনি খালি খালি অযথা আমার উপর রাগ করে আছেন মনে হচ্ছে। এরপর প্রিয়ান্তর মামা কিছু একটা ভেবে বলতে লাগলো প্রিয়ান্তকে, আরে ভাগ্নি, আরে ও সমস্ত কিছুই না, তোর মামির একটু শরীরটা খারাপ তো, সেই জন্য ওই কথা বলতেছে। তুই এতে মনে কিছু করিস না। যাই হোক ভাগ্নি, তুই এখানে বসে তোর মামির বানানো সুস্বাদু লাড্ডু খা। আমি একটু বাজার থেকে ঘুরে আসি, দেখি তোদের জন্য কিছু খাবার কিনে আনতে পারি কি না। ঠিক আছে, তাহলে তোরা থাক। এরপর মানিকের মামা সেইখান থেকে দ্রুত করে বাজারে যাওয়ার জন্য চলে গেল। আর মানিকের মামা চলে যাওয়ার সাথে সাথেই মানিকের মামি বলতে লাগলো, দূর দূর, আমার কপালটাই বোধহয় ভালো না, আমার কপালটাই পোড়া। না হয় কোথা থেকে কোন আপদ এসে আমার বাড়িতেই জুটতে হলো। এই দেখ এই দেখ, তোকে বলছি সকাল সকাল থাকতে থাকতে আমার বাড়ি থেকে চলে যা। এ কি মামি, তুমি কেমন কথা বলতেছো? মামা যেতে না যেতে তুমি আমাকে অযথা খানো বকাবকি করতেছো। আর আমি তো শহর থেকে আসছিলাম কিছুদিন তোমাদের এখানে বেড়াবো, বেড়ানোর পরে এখান থেকে আমি চলেই যাব। আমি তো আর এখানে চিরদিনের জন্য থাকতে আসিনি। তুমি শুধু শুধু আমাকে বকাবকি রাগারাগি করতেছো কেন? শুধু শুধু আর কি তোমার সাথে রাগারাগি করতেছি? তুমি এসে অযথাই আমার কাজ কাম বাড়িয়ে দিলে। একই তো তোমার মামার জ্বালা সহ্য করতে পারি না, তারপর আবার তুমি এসে উঠেছো। আরে বাপু, আমি এত জ্বালা সহ্য করতে পারবো না, তাই বলছি সকাল সকাল এখান থেকে চলে যাও। ঠিক আছে মামি, আপনি আর রাগ করেন না আমার পরে, আমি এখনই চলে যাচ্ছি। আর হ্যাঁ, মামা আসলে এই সমস্ত কিছু বলার দরকার নাই। আর আমি এখান থেকে এখন চলে যাচ্ছি। মামা আসলে বলবেন তার শহরে একটা কিছু কাজের জন্য দ্রুত বেরিয়ে গেছে। ঠিক আছে মামি? আর হ্যাঁ, আপনি আমার কোনো ভুল হয়ে থাকলে আপনি ক্ষমা দৃষ্টিতে দেখেন। তাহলে আমি এখন উঠি মামি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও,
আর তোমার মামাকে কি বলতে হয় সেটা আমি বলবানি। এখন এখান থেকে আসো তো বাপু। এরপর মানিক সেইখান থেকে মন মরা হয়ে তার মামা বাড়ি থেকে চলে যেতে লাগলো। যদিও মানিকের একা একা যেতে হবে অনেকটা পথ, তারপরও মানিকের মামি গ্রামের অবস্থা পরিস্থিতি না ভেবে মানিককে সেখান থেকে তাড়িয়ে দিল। আর মানিকের মাম্মি সেখানে একা একা বসে বসে চিল্লাপাল্লা করতেছিল। এরপর মানিক তার মামা বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে লাগলো। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। তারপর মানিক শর্টকাটে যাওয়ার জন্য জঙ্গলের রাস্তা বেছে নিল। এরপর বড় আম গাছের উপর এক ডাইনিকে দেখতে পায়। যে ডাইনিটার কারণেই বোধহয় গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে ঘরে থেকে আর সন্ধ্যার পরে বের হয় না। এখন ওই ডাইনি আম গাছের উপর বসে বলতে লাগলো, আমার কারণে এই গ্রাম পুরো অন্ধকার হয়ে গেছে। কেউ ঘর থেকে এক পাও বাইরে বের হলেই ঘাড় মোটকে খেয়ে নিব। আর এখন তো আজকে ভাবতেছি আর এই গ্রামে যাব না। আজকে এখানে বসে বসে এই সুস্বাদু আম গাছ থেকে আম পেড়ে খাবো। আমার ভয়ে এই গ্রামের মানুষ আর কোনো সময়ের জন্য রাত্রে বের হবে না। ডাইনি যখনই এই কথাগুলো বলতেছিল তখনই পাশ থেকে মানিক হেঁটে যাচ্ছিল। মানিক বুঝতে পারেনি যে নেই আম গাছে সেই শয়তান ডাইনি বসে আছে। আরে আরে একে এর তো দুঃসাহস তো মন্দ না। এত রাত্রে বেলা আমার গ্রামের পথ দিয়ে জঙ্গলের দিকে যেতেছে। এর তো সাহস তো কম নাই। বরঞ্চ একে তো দেখি একে তো কিছু না বললেই নয়। এর এত বড় দুঃসাহস নেই রাত্রে বেলা ও একা একা আমার এলাকা থেকে জঙ্গলের দিকে যেতেছে। ওর তো এবার ঘাড় মোটকে আমি খাবোই। আসুক আজকে আমার গাছের নিচে আসলে ওকে একটা প্রথমে ভয় দেখাবই। না না, আমার দ্রুত আজকে বাসায় যেতে হবে। যেতে যেতে অনেকটা রাত হয়ে গেল। আর তো কিছু দূর এগোলেই আমি একটা রাস্তা পাবো, যে রাস্তা থেকে আমি চলে যাব আমার শহরের বাসে উঠে। না না, দ্রুত করতে হবে। এই গ্রামটাও মোটে একটা সুবিধা ঠেকতেছি না আমাকে। আজকে দেখি সেদে আমার গাছের নিচে একটা মানুষ এসেছে। অনেক দিন তো গরু ছাগল হাঁস মুরগি খেয়েছি। আজকে আমি এই মানুষের বাচ্চাটাকে খাবো। মানিক কিছু বুঝে ওঠার আগেই এমনি মানিকের সামনে হুরিশ করে গ্রামের সেই ডাইনি ভূতটা চলে আসে। মানিক বুঝে উঠতে পারতেছিল না সে মানিক কি করবে। তারপর ডাইনি বলতে লাগলো, তুই জানিস না এই গ্রামে সন্ধ্যার পরে কেউ বের হয় না। তুই কোথা থেকে এসেছিস? তুই জেনেও কি না জানার ভান ধরতেছিস কি? তোকে তো এখন আমি ঘাড় মটকে খেয়ে ফেলবো। দেখুন, আমাকে ছেড়ে দিন। আমি এই গ্রামে নতুন। আমি এসবের কিছুই জানি না, আর আমি শহর থেকে এসেছি। তুই তাহলে ঘুরতে এসেছিস তো ভালো কথা। তো এই রাতের বেলায় এখানে কি করিস? আর কি বলবো আপনাকে দুঃখের কথা। আমি মামা বাড়িতে আসছিলাম বেড়াতে। তো মামা আমাকে যথেষ্ট পরিমাণের ভালোবাসে। আমার যে মামি, সেই মামি আমাকে জানা তাই বলে অনেক খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিয়েছে। যাই হোক, এটা আমার হয়তো কপালের দোষ। মামা বাড়িতে অনেক দিনই তো আসি না, শহরে থাকি। ভাবছিলাম মামা বাড়িতে এসে একটু গ্রামটা ঘুরে ঘুরে দেখবো, তার জন্য আসছিলাম।
কিন্তু এসে তো দেখি মামি আমাকে উল্টো বিলতে তাড়িয়ে দিয়েছে। তাই আর কিছু না বলে চুপচাপ করে এই সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছি বাড়ির দিকে যাওয়ার জন্য। তাহলে এই ব্যাপার, ঠিক আছে। তাহলে আজকে তুই আমার সাথে ঘুরবি, চল। আমি এমনিতেই একা থাকি এই গাছে ওই গাছে করে। তোকে আমি আজকে পুরো গ্রামটা ঘুরে দেখাবো। তুই চল চল আমার সাথে, তোর আর কোনো দুঃখ থাকবে না। কিন্তু আমি যে আপনার সাথে যাব, আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে আর আমার কিছুই করার থাকবে না। আপনি একা একাই ঘোরেন, তার চেয়ে আমি বরঞ্চ আমাকে ছেড়ে দিন, আমি চলে যাই আমার বাড়িতে। তো এখনো আমাকে ভয় পাচ্ছে? আমি তোকে যদি মারার ইচ্ছাই থাকতো আজকে, তাহলে তোকে আমি এত প্রশ্ন করতাম না, এতক্ষণ তোকে আমি মেরেই ফেলতাম। চল, তোকে আমি পুরো গ্রামটা ঘুরে দেখাবো, তারপর তোকে আমি তোর বাড়িতে দিয়ে আসবো। তুই ভয় পাস না কোনো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি চলেন। আর এই আপনি আমাকে ঘুরিয়ে দেখাবেন পুরো গ্রামটা, এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডাইনি মানিকের কথা শুনে খুবই খুশি হলো এবং মানিককে তার পিঠে বসিয়ে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাতে লাগলো।